হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে পড়ছো 5th সেমিস্টারে, তোমাদের যে ডিএসসি A1 পেপারটি রয়েছে আধুনিক বাংলাদেশের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, নীল বিদ্রোহে বুদ্ধিজীবীদের কি ভূমিকা ছিল। এই 10 নম্বরের কোশ্চেন অ্যান্সারটি বিস্তারিত আলোচনা করব। আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই। বিএ হিস্ট্রি অনার্স 5th সেমিস্টার ডিএসসি A1, প্রশ্ন হচ্ছে নীল বিদ্রোহে বুদ্ধিজীবীদের ভূমিকা কি। নীল বিদ্রোহের কথা আমরা জানি। চার্টার অ্যাক্টের ভিতর দিয়ে ইউরোপীয় নীল করেরা বাংলাদেশে আসে এবং তারা নীল চাষ করে ব্যাপকভাবে। তারা লাভবান হয়। নীল করেরা এই নীল চাষের ভিতর দিয়ে নীল ইউরোপে রপ্তানি করে তারা প্রচুর টাকা ইনকাম করে বা উপার্জন করে এবং তারা বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় নীল কুঠির স্থাপন করেছিল এবং কৃষকদেরকে জোর করে তাদেরই জমিতে তাদেরকে নীল চাষে বাধ্য করা হয়েছিল। তাদেরকে দাদন দেওয়া হতো, অর্থাৎ অগ্রিম অর্থ দিয়ে তাদেরকে নীল চাষ করানো হতো এবং নীল চাষের পরে তাদের কাছে খুব অল্প দামে নীলগুলি কিনে নেওয়া হতো। এই নীল চাষ করে যে অর্থ পেত নীল চাষিরা, তা দিয়ে তাদের সারা বছর কিন্তু জীবিকা নির্বাহ হতো না। এই কারণে নীল চাষিরা এই নীল চাষের বিরুদ্ধে বিদ্রোহ করতে থাকে। এছাড়া নীল করেরা জোর করে এই সমস্ত চাষিদেরকে তাদের নীল চাষে বাধ্য করতেন এবং অনিচ্ছুক যারা নীল চাষি তাদের উপরে নানাভাবে অত্যাচার করতেন। তাদেরকে নীলকুঠিতে বেঁধে রেখে তাদেরকে চাবুক দিয়ে পেটানো, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া, বাড়ির স্ত্রী পুত্র কন্যাদের উপরে অত্যাচার করা, এরকম নানা ঘটনা কিন্তু ঘটেছিল বাংলাদেশে। বিভিন্ন নীলকরেরা এই সমস্ত ঘটনাগুলো ঘটিয়েছিলেন। এখন এর বিরুদ্ধে এরকম ঘটতে থাকলে এর বিরুদ্ধে নীল চাষিরা বিদ্রোহ শুরু করে। 1859 থেকে 60 খ্রিস্টাব্দ নাগাদ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই নীল বিদ্রোহ মাথাচাড়া দিয়ে ওঠে। বিশেষ করে প্রথম এই বিদ্রোহ ঘটেছিল নদিয়া জেলায়। নদিয়া জেলায় জয়গাছা বলে একটি অঞ্চল আছে। সেই অঞ্চলে দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণুচরণ বিশ্বাস, এই দুই ভাইয়ের নেতৃত্বে নীল করদের বিরুদ্ধে প্রথম নীল বিদ্রোহ সংগঠিত হয়। এছাড়া দিনু মণ্ডল ছিলেন এই বিদ্রোহের একজন অন্যতম নেতা, যিনি বলেছিলেন যে তার দেহে শেষ রক্তবিন্দু পর্যন্ত তিনি চেষ্টা করবেন নীল চাষ না করার। তা বোঝাই যায় এই সমস্ত ঘটনার ভিতর দিয়ে যে নীলকরেরা কতটা অত্যাচার করতেন এই সমস্ত নীল চাষিদের উপরে। তা যাই হোক, এই নীল বিদ্রোহ, আমাদের মূল আলোচনার বিষয় কিন্তু নীল বিদ্রোহ যে হয়েছিল সেই বুদ্ধিজীবীদের ভূমিকাটা কি। এখানে বুদ্ধিজীবী কারা না, কলকাতায় যারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যে সমস্ত ব্যক্তি, যারা শিক্ষিত ব্যক্তি, তারাই হলেন বুদ্ধিজীবী। এক্ষেত্রে আইনজ্ঞ হতে পারেন, মানে উকিল থাকতে পারেন, বা আইনজীবী বাদে বিভিন্ন পত্র পত্রিকার সম্পাদক হতে পারেন, আরো যেসব জ্ঞানীগুণী পণ্ডিত যারা বুদ্ধিজীবী নামে পরিচিত, তারা কি ভূমিকা নিয়েছিলেন। দেখো, এখানে একটা ইম্পর্টেন্ট টপিক, এটা আমাদেরকে পড়তে হয় যে নীল বিদ্রোহে বুদ্ধিজীবীদের কি ভূমিকা। বাংলাদেশে কিন্তু অনেক বিদ্রোহ হয়েছে ইংরেজদের বিরুদ্ধে। যেমন এর আগে সাঁওতাল বিদ্রোহের কথা বলা যায়, ফরাজি ওয়াহাবি বিদ্রোহের কথা বলা যায়, পাবনা বিদ্রোহের কথা বলা যায়। এই সমস্ত বিদ্রোহ সব কৃষক বিদ্রোহ। নীল বিদ্রোহ একটা কৃষক বিদ্রোহ। কিন্তু এই সমস্ত বিদ্রোহগুলিতে বুদ্ধিজীবীরা কিন্তু কোনোভাবেই অংশগ্রহণ করেনি, বরঞ্চ বুদ্ধিজীবীরা এই সমস্ত আন্দোলনগুলি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। কিন্তু নীল বিদ্রোহে কিন্তু বাঙালি বুদ্ধিজীবীরা ব্যাপকভাবে সমর্থন করেছিল। তারা বিভিন্নভাবে এই বিদ্রোহের পাশে এসে দাঁড়ায় এবং এই সমস্ত চাষিদেরকে বিদ্রোহ করতে আরো বেশি অনুপ্রাণিত করে, উৎসাহিত করে। সেই বিষয়টা নিয়েই আমাদেরকে মূল আলোচনার বিষয়। তো এখানে বুদ্ধিজীবীদের মধ্যে প্রথমে সম্পাদকদের কথা বলা যায়। এই সম্পাদক বলতে বিভিন্ন পত্র পত্রিকার সম্পাদক, যেমন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা, সেই সময় একদম প্রথম সারির পত্রিকা ছিল এই হিন্দু প্যাট্রিয়ট, যার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। এই হরিশচন্দ্র মুখোপাধ্যায় তার হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা মধ্য দিয়ে নীলকরদের এই অত্যাচারের কাহিনী প্রতিনিয়ত তার সংবাদপত্রে তিনি লিখতেন বা তুলে ধরতেন। তাই এই কারণে কিন্তু এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাকে ব্যান করে দিয়েছিল সরকার। তো যাই হোক, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা এবং হরিশচন্দ্র মুখোপাধ্যায় বিখ্যাত হয়ে আছেন শুধুমাত্র নীলকরদের অত্যাচারের কাহিনী জনসমক্ষে তুলে ধরে। এছাড়া আরো অনেক পত্রিকা রয়েছে, যেমন ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকরের কথা বলা যায়। এছাড়া রয়েছে অক্ষয় কুমার দত্তের তত্ত্ববোধনী, সংবাদ প্রভাকর, সমাচার দর্পণ, সমাচার চন্দ্রিকা, সংবাদ ভাস্বর, সোমপ্রকাশ, শিশির কুমার ঘোষের অমৃতবাজার পত্রিকা। এই সমস্ত পত্রিকাগুলি তারা নীলকরদের বিরুদ্ধে নীল চাষিদের এই সংগ্রামের কাহিনী জনসমক্ষে তুলে ধরে তারা একটা ব্যাপক জনমত গড়ে তোলার চেষ্টা করেছিলেন। অর্থাৎ এই সংবাদপত্রগুলির যারা সম্পাদক, মানে তারা বুদ্ধিজীবী,
না হলে একটা সংবাদপত্রের সম্পাদক হতে পারেন না। তো এই সম্পাদকেরা অর্থাৎ বুদ্ধিজীবীরা তারা কিন্তু এই নীল চাষিদের পাশে দাঁড়ায়, নীল বিদ্রোহকে সমর্থন করে এবং নীল চাষিদেরকে নানাভাবে তারা অনুপ্রাণিত করেছিলেন। এক্ষেত্রে একজনের নাম বলতে হয় দীনবন্ধু মিত্র, বিখ্যাত নাট্যকার। তিনি 1860 সালে একটা নাটক লেখেন নীল দর্পণ। এই নীল দর্পণ নাটকের ভিতর দিয়ে দেখানো হয় যে কিভাবে নীলকররা অত্যাচার করে এই সমস্ত চাষিদেরকে, বাংলার চাষিদেরকে নীল চাষে বাধ্য করানো হচ্ছে। ফলে এই নীল দর্পণ নাটক ব্যাপক জনপ্রিয় হয়, সরকারের বিরুদ্ধে একটা ক্ষোভ তৈরি হয় মানুষের। সরকার বাধ্য হয়ে নীল দর্পণ নাটক বন্ধ করে দেয়। তখন রেভারেন্ড জেমস লং সাহেব, তিনি ইংরেজ ছিলেন এবং উদারপন্থী ইংরেজ, তার অনুপ্রেরণায় বা তার উৎসাহে মাইকেল মধুসূদন দত্ত নীল দর্পণ নাটকটা ইংরেজিতে অনুবাদ করেন। এই অপরাধে জেমস লং সাহেবের কারাদণ্ড হয়, 1 মাসের কারাদণ্ড এবং 1000 টাকা জরিমানা ঘোষণা করা হয়। তখন টাকির যে জমিদার কালী প্রসন্ন সিংহ, তিনি এই 1000 টাকা জরিমানা তিনি কিন্তু দিয়েছিলেন। এছাড়া আরো অনেক বুদ্ধিজীবী নীল বিদ্রোহকে সমর্থন করেছিলেন। যেমন এখানে একজনের নাম বলা যায় ডক্টর প্রমোদ রঞ্জন সেন। তিনি একটা গ্রন্থ লিখেছিলেন নীল বিদ্রোহ ও বাঙালি বুদ্ধিজীবী বা বুদ্ধি সমাজ। এই গ্রন্থে তিনি বলেছেন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি ব্রিটিশ সরকারের একজন ম্যাজিস্ট্রেট পদে ছিলেন, তিনি পর্যন্ত এই নীল বিদ্রোহকে সমর্থন করেছিলেন। নীলকরদের বিরুদ্ধে তিনিও কিন্তু লেখনী ধারণ করেছিলেন। একথা ডক্টর প্রমোদ রঞ্জন সেন তার এই বাঙালি সমাজ ও নীল বিদ্রোহ এই গ্রন্থে তুলে ধরেছেন। এছাড়া আইনজীবীদের কথা বলতে হয়। বুদ্ধিজীবীদের মধ্যে আইনজীবীদের একটা বড় অংশ রয়েছে। এর আগে তো আমি সম্পাদকদের কথা বললাম। আইনজীবী যেমন শম্ভুনাথ পণ্ডিত রয়েছে, প্রসন্ন কুমার ঠাকুর, এনারা কলকাতার বিখ্যাত আইনজীবী ছিলেন। এনারা এই নীল বিদ্রোহকে সমর্থন করেন, নীল চাষিদের পাশে দাঁড়ান। নীলকররা বিভিন্ন মামলায় এই অনিচ্ছুক চাষিদেরকে ফাঁসিয়ে দিতেন, কিন্তু এই অনিচ্ছুক চাষিদের বা এই নীল চাষিরা, তাদের অর্থ ছিল না এইসব মামলা মোকদ্দমা পরিচালনা করার। তখন এই সমস্ত আইনজীবীরা বিনা পয়সায় বা বিনা পারিশ্রমিকে এই নীল চাষিদের এই মামলা মোকদ্দমাগুলো তারাই লড়েছিলেন নীলকরদের বিরুদ্ধে। এছাড়া গ্রাম বাংলার বিভিন্ন আদালতে যারা মধ্যবিত্ত আইনজীবী, তারা কিন্তু এই সমস্ত বিনা পারিশ্রমিকে এই মামলা মোকদ্দমায় জড়িত নীল চাষিদের হয়ে তারা মামলা পরিচালনা করেছিলেন এবং এটা একটা সর্বত্র দেখা দিয়েছিল। বিভিন্ন আদালতে নীল চাষিদের হয়ে মামলা মোকদ্দমা পরিচালনা করার জন্য আইনজীবীদের মধ্যে অনেকটা উদারতা দেখা দিয়েছিল। এখানে একটা বিষয় উল্লেখ করতে হয় যে শিশির কুমার ঘোষ, অমৃতবাজার পত্রিকার যিনি সম্পাদক, তার জীবনীকার ছিলেন একজন, তার নাম হচ্ছে অনাথ বন্ধু বসু। তিনি বলছেন যে যশোরের যারা আইনজীবী, তারা নীলকরদের অত্যাচারের ভয়ে নীল চাষিদের হয়ে মামলা মোকদ্দমা পরিচালনা করতে তারা রাজি হননি, কারণ তারাও ভয় পেতেন, আইনজীবীরাও ভয় পেতেন নীলকরদের। তাই যশোরের আইনজীবীরা কিন্তু নীল চাষিদের পক্ষে দাঁড়াতে পারেননি বা তাদের হয়ে মামলা মোকদ্দমা করতে পারেননি। তো এই হচ্ছে বুদ্ধিজীবী বলতে এখানে দুটো অংশকে খুব ভালো করে দেখাতে হবে। এক হচ্ছে বিভিন্ন সংবাদপত্রের যারা সম্পাদক, হিন্দু প্যাট্রিয়ট থেকে শুরু করে তত্ত্ববোধিনী পত্রিকা, সংবাদ প্রভাকর, সমাচার দর্পণ, সমাচার চন্দ্রিকা, সংবাদ ভাস্কর, সোমপ্রকাশ, অমৃতবাজার পত্রিকা, এই সমস্ত পত্রিকার যারা সম্পাদক, যারা নিয়মিত নীলকরদের অত্যাচারের কাহিনী জনসমক্ষে তুলে ধরে জনমত তৈরি করেছিলেন। আর পাশাপাশি বিভিন্ন আইনজীবী যেমন শম্ভুনাথ পণ্ডিত, প্রসন্ন কুমার ঠাকুর, গ্রাম বাংলার মফস্বল আদালতগুলির মধ্যবিত্ত যেসব আইনজীবীরা ছিলেন, তারা যেভাবে বিনা স্বার্থে যারা নীল চাষিদের হয়ে মামলা মোকদ্দমা পরিচালনা করেছিলেন, নীল বিদ্রোহকে সমর্থন করেছিলেন, সেই অংশটাও দেখাতে হবে। তবে এখানে একটা বিষয় উল্লেখ করার প্রয়োজন যে রামমোহনের মতো একজন প্রগতিশীল ব্যক্তি, যিনি ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়, এবং দ্বারকানাথ ঠাকুর, যিনিও একজন প্রগতিশীল ব্যক্তি ছিলেন, এনারা কিন্তু নীল চাষকে সমর্থন করেছিলেন। তার পেছনে একটা কারণ আছে। তারা ভেবেছিলেন যে ইউরোপের যে নীল চাষ, সেই নীল চাষ যদি বাংলাদেশে করা হয় তাহলে বাংলার গ্রামীণ অর্থনীতি অনেকটা চাঙ্গা হবে, অনেক উন্নত হবে। এই দৃষ্টিকোণ থেকে তারা নীল চাষকে সমর্থন করেছিলেন। যদিও তাদের এই ধারণাটা ভ্রান্ত ছিল, কারণ নীল করেরা এই গ্রাম বাংলার অর্থনীতিকে চাঙ্গা করার জন্য তারা এই দেশে নীল চাষ করেননি। তারা নিজেদের আখেরে গোছানোর জন্য, নিজেদের তহবিলকে বাড়ানোর জন্য তারা এইভাবে শোষণ নিপীড়নের ভিতর দিয়ে নীল চাষ করেছিলেন, বাংলার অর্থনীতিকে চাঙ্গা করতে নয়। তো এই দিক দিয়ে একটু বোঝার
বা দৃষ্টিভঙ্গিগত একটু পার্থক্যের কারণে রামমোহন এবং দ্বারকানাথ ঠাকুরকে সমালোচনা করা হয় নীল বিদ্রোহে তাদের এই নেগেটিভ চিন্তা ভাবনার জন্য। তা যাই হোক, এখানে বুদ্ধিজীবীদের ভূমিকা বলতে বিভিন্ন সংবাদপত্রের সাংবাদিকদের একটা অংশ দেখাতে হবে এবং আইনজীবীদের একটা অংশ দেখাতে হবে। তো এর যে 10 নম্বরের কোশ্চেন অ্যান্সার রয়েছে, সেই কোশ্চেন অ্যান্সারটা নিয়ে আমি এবার তোমাদের সামনে অন স্ক্রিনে আলোচনা করছি। হিস্ট্রি অনার্স 5th সেমিস্টার ডিএসসি A1, নীল বিদ্রোহে বুদ্ধিজীবীদের ভূমিকা আলোচনা করো, মার্কস 10। বাংলার লক্ষ লক্ষ দরিদ্র অসহায় কৃষকদের নীলকর সাহেবেরা যেভাবে কৃতদাসের মতো অত্যাচার ও নিপীড়ন করত, তার বিরুদ্ধে এক বিস্ফোরক প্রতিবাদ ছিল নীল বিদ্রোহ 1859 থেকে 60 খ্রিস্টাব্দ। নীল বিদ্রোহের অন্যতম নেতা দিনু মণ্ডল বলেছিলেন, লাভ বা ক্ষতি যাই হোক, আমি নীল চাষ করার আগে আমার যেন মৃত্যু হয়। কোম্পানি 1833-এর সনদ অনুযায়ী নীল চাষকে ইউরোপীয়দের কাছে উন্মুক্ত ঘোষণা করলে বহু ইউরোপীয় ভারতে এসে নীল চাষের ব্যবসায় নামে। অনিচ্ছুক নীল চাষিদের ঘরে আগুন লাগানো, চাষের সরঞ্জাম লুট করা, বাড়ির মেয়েদের সম্মানহানি করা ইত্যাদি অত্যাচার চালানো হতো, যা থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে নীল চাষিরা বিদ্রোহী হয়ে ওঠে। ফরিদপুরের ম্যাজিস্ট্রেট দে লা তুর নীল কমিশনে সাক্ষ্য দিতে গিয়ে 1848-এ বলেন, মানুষের রক্তে কলঙ্কিত না হয়ে একটাও নীলের বাক্স ইংল্যান্ডে পৌঁছায় না। নীল চাষিদের উপর নীলকরদের অবর্ণনীয় অত্যাচারের কথা প্রকাশিত হয়েছিল সেই সময়কার বিভিন্ন পত্রপত্রিকায়। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশচন্দ্র মুখার্জি, অমৃতবাজার পত্রিকার সম্পাদক শিশির কুমার ঘোষ, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক অক্ষয় কুমার দত্ত নীল চাষিদের মনে বিদ্রোহী হয়ে ওঠার রসদ জুগিয়েছিলেন। প্যারা করে 1859 খ্রিস্টাব্দে বাংলায় নীল চাষিদের নেতৃত্বে যে নীল বিদ্রোহ হয়েছিল, তাতে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে মধ্যবিত্ত শ্রেণী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। নীল বিদ্রোহে বিভিন্ন পত্রপত্রিকার সম্পাদক, লেখক, আইনজীবী সহ বিভিন্ন বুদ্ধিজীবী শ্রেণী যথেষ্ট ইতিবাচক ভূমিকা পালন করেছিলেন। সেই সময়কার বাংলার সামাজিক শ্রেণীবিন্যাসের মধ্যে শহরের ও গ্রামের মধ্যবিত্ত শ্রেণীরা যথেষ্ট ক্ষমতাবান ও মর্যাদাশালী ছিল, কিন্তু তারা নিজেদের ক্ষমতা সম্পূর্ণরূপে প্রয়োগ করেনি। বাংলা ও বাঙালি জাতির চরম সংকটময় দিনগুলিতে যখন নীল চাষিরা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য বিদ্রোহী হয়েছিল, তখন তাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন বেশ কিছু মধ্যবিত্ত বুদ্ধিজীবী। প্যারা করে হরিশচন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাতে নিয়মিতভাবে নীলকরদের অত্যাচারের কাহিনী প্রকাশিত হতো। ঈশ্বর গুপ্তের সংবাদ প্রভাকর, অক্ষয় কুমার দত্তের তত্ত্ববোধিনী পত্রিকা, সমাচার দর্পণ, সমাচার চন্দ্রিকা, সংবাদ ভাস্কর, সোমপ্রকাশ প্রভৃতি পত্রিকাতে দিনের পর দিন নীল বিদ্রোহ সম্পর্কে অসংখ্য রচনা প্রকাশিত হয়। এছাড়া অমৃতবাজার পত্রিকার সম্পাদক শিশির কুমার ঘোষ নীল বিদ্রোহের কাহিনী তুলে ধরেন। সমাচার দর্পণে লেখা হয়, যে চাষি নীলের দাদন নেয় তার মরণ পর্যন্ত খালাস নেই। প্যারা করে নীল বিদ্রোহের ওপর বিভিন্ন সাহিত্যিক, লেখক, কবি গল্প, নাটক ও কবিতা লিখে নীল চাষিদের বিদ্রোহে উৎসাহ যোগায়। নাট্যকার দীনবন্ধু মিত্র নীল চাষিদের উপর নীলকর সাহেবদের অত্যাচারের কাহিনী নিয়ে রচনা করেন নীল দর্পণ নাটক 1860 খ্রিস্টাব্দে। নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত, যা প্রকাশিত হয় ব্রিটিশ যাজক রেভারেন্ড জেমস লং এর নামে। এই অপরাধে লংকে 1 মাস কারাদণ্ড ও 1000 টাকা জরিমানা করা হয়। এই জরিমানার টাকা দেন কালীপ্রসন্ন সিংহ। ডক্টর প্রমোদ রঞ্জন সেন গুপ্ত নীল বিদ্রোহ ও বাঙালি সমাজ গ্রন্থে লিখেছেন, নীল বিদ্রোহে নীল চাষিদের উৎসাহ দিয়েছিলেন স্বয়ং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্যারা করে দেখো, প্রখ্যাত আইনজীবী শম্ভুনাথ পণ্ডিত, প্রসন্ন কুমার ঠাকুর অত্যাচারী নীলকর সাহেবদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। নীলকর সাহেবেরা হাজার হাজার নীল চাষির নামে মিথ্যা মামলা দায়ের করত। এই সব মোকদ্দমা পরিচালনা করার মতো অর্থ ছিল না নীল চাষিদের। শহরে মধ্যবিত্ত শ্রেণীভুক্ত উকিল, ব্যারিস্টারদের একাংশ বিদ্রোহীদের পাশে এসে দাঁড়ান। যদিও সে সময় বাংলার সর্বত্র আইনজীবীরা ইচ্ছা থাকলেও নীলকরদের ভয়ে নীল চাষিদের পাশে এসে দাঁড়াতে পারেননি। এ প্রসঙ্গে শিশির কুমার ঘোষের জীবনীকার অনাথনাথ বসু লিখেছেন, যশোরের আইন ব্যবসায়ীগণ নীলকর দিগের অত্যাচারের ভয়ে বিদ্রোহী কৃষকগণের পক্ষাবলম্বন করিতে সাহস করিতেন না। প্যারা করে দেখো, এটি শেষ প্যারা। তবে তৎকালীন বুদ্ধিজীবীদের অনেকেই চাননি যে নীল বিদ্রোহ সরকার বিরোধী আন্দোলন রূপে গড়ে উঠুক। এরা আগাগোড়া ব্রিটিশ শাসনের প্রতি মোহাচ্ছন্ন এবং ব্রিটিশ সরকারের প্রতি থেকেছেন। প্রসঙ্গত রাজা রামমোহন রায় ও দ্বারকানাথ ঠাকুরও ইউরোপীয়দের নীল চাষে উৎসাহী ছিলেন, এই ভেবে যে তাতে গ্রামীণ ভারতের অর্থনীতি সমৃদ্ধি ঘটবে, কিন্তু তা প্রকৃতপক্ষে হয়নি। তো এই ছিল নীল বিদ্রোহে বাঙালি বুদ্ধিজীবীদের ভূমিকার উপরে 10 নম্বরের কোশ্চেন অ্যান্সার। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।